আলোচনায় অংশগ্রহণ করবেন বরগুনা ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনার সময় সর্বোচ্চ 15 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি যদি আরেকটু কমিয়ে দেন তাতেও কোনো অসুবিধা নেই, বাড়িয়ে দিলেও সমস্যা নেই। আপনি জীবনে বহুবার বলেছেন, একটু কমা বললে অসুবিধা হবে না। মাননীয় স্পিকার, বলেন, এই 15 সংসদ মিনিট। একটা গুরুত্বের দাবি রাখে। দাবিটা এই রকমের যে যিনি এখন বক্তব্য রাখলেন মাননীয় স্পিকার, তাকে যে পাশবিক নির্যাতন করেছে তা আমরা টেলিভিশনে দেখেছি। আমার পাশে বসে আছেন পিন্টু সাহেব, ফাঁসির কাজটা আসামি। আমার পাশে ওইখানে সামনে বসে আছেন আমাদের বন্ধুবর লুৎফুজ্জামান বাবর, ফাঁসির কাজটা আসামি। আমার সামনে আছেন এটি আজহারুল ইসলাম, ফাঁসির কাজটা আসামি। আমার সামনে আছেন ওইখানে আরমান সাহেব, উনি ছিলেন আয়নাঘরের একজন যোদ্ধা। আর এইখানে যারা দেখেন যত মানুষ এইখানে আছেন, যত সদস্য এখানে আছেন, এবং সামনে এবং পিছনে জেল খাটে নাই, মামলার শিকার হয় না এমন কোনো মানুষ এখানে এই সংসদে আসে নাই। মাননীয় স্পিকার, আমাদের এই জয়নাল ফারুক আমার খুব পাশে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাকে এখানে যে আক্রমণ করেছিল সংসদের সামনে, মাননীয় স্পিকার, সেই সব দৃশ্য আমাদের মনে আছে। আমাদের মনে আছে বলেই আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলবো, সে কথাটা হলো এই মাননীয় স্পিকার, সেটা হলো যে এটা মজলুমের সংসদ। এই সংসদের বিরুদ্ধে যে কথা বলতো, সবসময় বলতো এই জামাত বিএনপি, এই কথা বলেই আমাদের আক্রমণ করা হতো। শুরুই হতো এটা দিয়ে, জামাত বিএনপি। তারপর আমাদের বিরুদ্ধে স্লোগান তৈরি করলো ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এটা টেলিভিশনে, রেডিওতে বলা হতো। এবং তুই রাজাকার, এটা পত্রিকায় একটা হেডলাইন ছিল। এরকম পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা দীর্ঘদিন। আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি, কোনো দোষারোপের নয় বিষয়। ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি বিপদ থেকে বাঁচার জন্য। মানুষ যখন পানি আসে তখন পিঁপড়ারা একত্রিত হয়, একটা বল আকারে হয়। আপনারা দেখেছেন কি জানি না, আমি সাগরের পাড়ে মানুষ, আমি দেখেছি একটা বল হয়ে যায়। তা নিচে যে পিঁপড়াটা পড়ে সেইটা আবার উপরে উঠে, উপরে পিঁপড়াটা নিচে যায়। এরকম তারা শ্বাস করতে করতে বেঁচে থাকে, একটা বলের মতন। তারা কেউই মারা যায় না, সবাই বেঁচে থাকে। আমি মনে করি আজকের বাংলাদেশ জাতীয় সংসদ আজকের এইখানে দাঁড়িয়ে এই পিঁপড়ার বলের মতনই। আমরা কেউ মরতে চাই, আমরা বাঁচতে চাই সবাই মিলে। আমরা বাঁচতে চাই দেশটাকে নিয়ে, আমরা দেশটাকে বাঁচিয়ে তারপর আমরা বাঁচতে চাই। সেই দায়িত্ব নিয়েই আমরা এখানে বসেছি। আমি আমাদের বিরোধী দলের অনেক বন্ধুদের কথা শুনেছি, বিরোধী দলের নেতা এবং উপনেতার কথা শুনব। মাননীয় স্পিকার, আমি শুরু করতে চাই এমন করে যে আমাদের নেতা জনাব তারেক রহমান সংসদে দাঁড়িয়ে প্রথম অধিবেশনে যে কথা বলেছিলেন, তার একটি লাইন উদ্ধৃত করতে চাই। আমি বিরোধী দলের নেতার কথা উদ্ধৃত করব। সেটি হলো, আমি বিশ্বাস করি আমাদের দল মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাদের দায়মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, নিরাপদ এবং স্বাবলম্বী মানবিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না, থাকতে পারে না। আমাদের নেতা বলেছে। একই সঙ্গে বিরোধী নেতার আমি একটি উক্তি বিবৃত করতে চাই। মাননীয় স্পিকার, সময় আমার কম দিলে অসুবিধা নেই। মাননীয় স্পিকার, আমি চিফ হুইপ, আমার তো অসুবিধা আছে অনেক ধরনের। বিরোধী নেতা বলেছেন, এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময় কার্যকর ছিল, খুব কম সময়। এটা বিরোধী দলের নেতারা উক্তিকে বলছি। অল্প যেটুকু সময় ছিল তার জনগণ সুবিধা পেয়েছে, বাকি সময় আমরা অন্ধকারে ছিলাম। মাননীয় স্পিকার, আমরা একটা অন্ধকার পার হয়ে এখানে এসেছি। আমরা দেখেছি বিএনপিকে, আমরা ৭১ সালে ভোট দিয়েছিলাম, ৭০ সালে, যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের ভাত খেতে পারবে, মানুষ স্বাবলম্বী হবে। স্বপ্ন ছিল এরকম। আমরা দেখেছি পোস্টার, সোনার বাংলা শাসন করে আঙ্গুল দেওয়ার পোস্টার, অনেকের মনে আছে। এই পাশে 7টা দফা ছিল, শেখ মুজিবুর রহমান মরহুম, ওনার পোস্টার দেখেছিলাম। আমরা উজ্জীবিত হয়েছিলাম প্যারিটি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তখন আমরা পেয়েছিলাম কি? আমরা চেয়েছিলাম গণতন্ত্র হোক, আমরা চেয়েছিলাম মানুষ সুখে শান্তিতে বাস করুক। এইটা আমাদের চাওয়া, আমাদের সকল গরিব মানুষের এইটুকুই চাওয়া, এদেশে মোটা কাপড় পরা মানুষের এইটুকুই চাওয়া। কিন্তু আমরা পেলাম কি? আমরা পেলাম ৭১ সালের পরে আমরা মুজিব বাহিনীর অত্যাচার দেখলাম। আমরা মুজিব বাহিনীর অত্যাচার দেখলাম। আমরা দেখলাম লাল ঘোড়া দাবিয়ে দেওয়ার অত্যাচার। আমরা দেখলাম রক্ষী বাহিনীর অত্যাচার। আমরা দেখলাম রক্ষী বাহিনী মানুষকে কীভাবে গুলি করে মারে, তা আমরা পেলাম। আমরা পেলাম কি মাননীয় স্পিকার? ৭৪ সালের দুর্ভিক্ষ।
আমি ফার্মগেট থেকে এই এখন যে প্রধানমন্ত্রীর অফিস, সেটা আগে সংসদ ভবন ছিল, ওখান থেকে কলমিলতা ছিল দুই পাশে। আমি যখন এখান থেকে প্রিয় জাহাঙ্গীর গেটে যেতাম, সারি সারি লাশ পাশে শোয়ানো থাকতো। আমরা বাসন্তীদের জাল পড়া দেখেছি। সেই অভাবের মুখে দাঁড়িয়ে আমরা আজকের এই সংসদে বসে, যদি আমি আরও বলবো, আমরা এখানে কি আমরা অনেক আলোচনা করতে পারি ওই দেশ মানুষগুলোকে বাদ দিয়ে। আমি দেখেছি কি, তারপর যখন কোনো কিছুতেই কিছু হয় না, যখন মানুষ কথা বলতে চেষ্টা করে, তখন আমরা গণকণ্ঠ পত্রিকা ফটোস্ট্যাট করে পড়তাম হলে, ইউনিভার্সিটিতে আমরা পড়েছি। আমরা দেখেছি তখন মানুষের অত্যাচার, 42,000 কর্মী, রাজনৈতিক কর্মীকে এদেশে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ঘেরাও করতে, আমরা দেখেছি সেখানেও গুলি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে। আমরা এইসব দেখার পরে তাতে যখন কোনো কিছুতে আশ মিটে নাই, আমরা চেয়েছিলাম গণতন্ত্র, মাননীয় স্পিকার, আমরা পেলাম বাকশাল। কোনো দলই থাকবে না, সেই দল থাকবে না, আমরাও কেউ থাকবো না। আমরা পেলাম দুর্ভিক্ষ, আমরা পেলাম সকল পত্রিকা বন্ধ, আমরা পেলাম সকল ধরনের এইখানে আইনের কাঠামো, আইনের স্বাধীনতা বন্ধ। আপনি মাননীয় স্পিকার, আমি যাই, আপনি সুপ্রিম কোর্টে বিচারপতি, হাইকোর্টের একজন এই যে কী বলে অ্যাডভোকেট, লার্নার অ্যাডভোকেট, লয়ার, আপনিও জানেন যে এইরকম সময় আমাদের সংবিধান সংশোধন করতে 2/3 মেজরিটি হলে সংবিধান সংশোধন করতে পারতাম। বাকশাল করার পরে হলো এই যে আমরা সংবিধান সংশোধন করবো 2/3 মেজরিটি নিয়ে, কিন্তু যদি আমরা সেই সময় বাকশালের চেয়ারম্যান অথবা তৎকালীন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে যদি অপসারণ করতে চাই, সংসদে ইমপিচমেন্ট আনতে চাই, তাহলে 3/4 মেজরিটি লাগবে। সংবিধানের উপর উঠে দাঁড়ালেন একজন ব্যক্তি, আমরা এই পেলাম। আমরা সেইখান থেকে চড়াই উতরে পেরিয়ে আমরা অনেক দূর এলাম। কী পেলাম? তারপর থেকে আমরা শুরু করলাম যাত্রা। হঠাৎ করে একদিন সকালে একটা সূর্য উঠল, জিয়াউর রহমান। একদিন সেই গণমানুষের চাহিদার মোকাবেলা করে সূর্য উঠল, জিয়াউর রহমান। আমরা একটা সূর্য পেলাম, সেই সূর্যের আলোতে আমরা পথ হাঁটতে চেষ্টা করলাম, আমরা অন্ধকার থেকে আলোতে আসার চেষ্টা করলাম। উনি নিয়ে আসলেন আমাদের। কতদূর নিয়ে আসলেন? 3 বছরের মধ্যে যে দুর্ভিক্ষপীড়িত একটা দেশ, যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরেছে, সেই দেশ থেকে খাদ্য রপ্তানি করেছেন তিনি। আমরা দেখলাম সেই দুর্ভিক্ষপীড়িত মানুষকে আবার সামনে নিয়ে আসলেন পাদপৃষ্ঠে, উনি খাল কাটলেন। আমরা দেখলাম সকল কলকারখানা ছিল ন্যাশনালাইজড, ওগুলোকে ছেড়ে দিলেন যে তোমরা উৎপাদন করো। এই দেশে গার্মেন্টস কারখানা তার হাত দিয়ে তৈরি হয়েছে। এদেশে মানুষের অর্থনৈতিক মুক্তির ভিত্তি বা সোপান স্থাপন করেছিলেন তিনি। আমরা সেই আগাল পেলাম। কেন আমরা ভালো হচ্ছি? এই দুঃখে, এই কষ্টে আবার তিনি নিহত হলেন। কষ্ট কারা পেয়েছে আপনারা সবাই জানেন। সেই কষ্ট আমাদের মধ্যে এখনও বিরাজ করে, সেই লোকেরা যারা কষ্ট পায় এইসব কিছুতে। আমরা সংসদে ঐক্যবদ্ধ হই, অনেকেই মানুষ চায় না, আমাদের অনেকেই চায় না। বাইরে সোশ্যাল মিডিয়া দেখবেন চায় না, পত্রিকা দেখবেন অনেক পত্রিকা আছে তা চায় না। এমনভাবে লিখবে যে আপনি আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, আমি আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। মার্টিন লুথার কিংয়ের সেই কথা যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা ভাইয়ের মতো থাকি, ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমরা নির্বোধের মতো একদম মৃত্যুবরণ করব। আমাদের সেই রকম জায়গায় আমরা যাবো কিনা সে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা জঞ্জাল পেলাম একেবারে। 2টা জঞ্জাল কাঁধে নিয়ে রওনা করেছেন জিয়াউর রহমান সাহেব। একটা জঞ্জালের নাম হলো খাদ্য অভাব, দুর্ভিক্ষ, আর একটা জঞ্জালের নাম হলো দেশের গণতন্ত্র। 2টা জঞ্জালই নাই, মানে 2টা জিনিস নাই, 2টা জঞ্জাল কাঁধে নিয়ে তিনি শুরু করলেন ভঙ্গুর অর্থনীতি। এই ঐতিহাসিকভাবে বিএনপির কাঁধে পড়েছে, তিনি তা মুক্ত করলেন। আবার তিনি এই পৃথিবী পাদপীঠ থেকে চলে গেলেন, আসলো আবার এই অন্ধকার। এই বিরোধী দলের নেতার কথা মতো বলছি, অন্ধকারে আমরা সেই অন্ধকারে আবার টিকে গেলাম। 9টা বছর বিধবা একজন মানুষ, 35 বছরের গৃহিণী, 2টি শিশু, নাবালক শিশুকে নিয়ে তিনি পথ হাঁটা শুরু করলেন রাস্তায়। ডাক দিলেন গ্রামের মানুষকে, আসো, এখানেই তোমাদের মুক্তির পথ, আমরা তোমাদের পাশে আছি। গ্রামের মানুষ, এই দেশের মানুষ আবার রাস্তায় নামলো, আবার তার পাশে দাঁড়ালো এবং তিনি আবার নিয়ে আসলেন। আমরা আসলাম, এবার আবার সেই জঞ্জাল, 9 বছরের স্বৈরশাসনের জঞ্জাল, গণতন্ত্র নাই, অর্থনীতি ভঙ্গুর, সেটা নিয়ে আবার বিএনপি, বেগম খালেদা জিয়া আমাদের মাননীয় নেত্রী, তিনি আবার ক্ষমতায় আসলেন। সেই জঞ্জাল তিনি মুক্ত করার একটা প্রয়াস চাইলেন। তিনি বললেন সংবিধানের বাইরে আমরা যাব না। আমরা যেমন বিরোধী দলের লোকেরা বলি এইটা জয় আন্দোলন করবই করব, আমরা বলি করবই করব, সবই করব, কিন্তু কোথায় বাদ দেওয়া, কোথায় যে ইয়েটা আমরা আলোচনা করব পরে মাননীয় স্পিকার যদি সুযোগ পাই, আমরা সময় দেন মাননীয় স্পিকার। এরপরে আমরা মুক্ত হলাম, আমরা মনে করলাম এইটাই বোধহয় ঠিক, এইটাই বোধহয় পরিষ্কার। আমরা পরিষ্কার জিনিস দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম বিরাট গভীর অন্ধকার। সে অন্ধকারে আমরা তলিয়ে গেলাম, যেখানে ধর্ষক আবার মা বোনেরা একসাথে বাস করত, যেখানে অনুমতি নিয়ে
ধর্ষক যেটা তার কাছে অনুমতি নিয়ে তারপর তার মামলা তুলে নেওয়া হতো। এটা আমরা দেখেছি। এইখানে দেখেছি কার খুন হবে কি হবে না সিদ্ধান্ত নিত বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম আয়নাঘর দেখেছি, টর্চার দেখেছি, জেল দেখেছি, জুলুম দেখেছি, ফাঁসি দেখেছি। এইখানে বসে আমরা সেই টিভির অন্ধকার থেকে বেরোতে পারি না। আবার সেই অন্ধকার থেকে সকলের সম্মিলিত পরিশ্রমে, আপনাদের সকলের সম্মিলিত পরিশ্রমে আমরা টিভির অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। আবার সেই দায়িত্ব, ভঙ্গুর অর্থনীতি, দুর্ভিক্ষ, গণতন্ত্র, গণতন্ত্রহীনতা, অপকালচার সব নিয়ে আমার পড়ছে এই তারেক রহমান সাহেবের মাথায়, সব পড়েছে আবার এই বিএনপির কাঁধে। ঐতিহাসিকভাবে সকল জঞ্জাল এই বিএনপির কাঁধে পড়ে। ঐতিহাসিকভাবে আমরা বলি না যে আমরা সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান, কিন্তু আমরা একটা কথা সবসময় বলে আসছি, জিয়াউর রহমান যা বলেছেন তা হলো এই দেশের মানুষ যদি হয় কাফেলা, সেই কাফেলা আমি একজন সঙ্গী। এই দেশের মানুষের মুক্তির প্রশ্নে যদি আমার পথ চলতে হয়, সেই পথিকের আমি একজন সঙ্গী। তিনি এইসব কথা বলেছেন। ব্যক্তির চেয়ে দেশ বড়, দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই দলের চেয়ে দেশ বড় আমরা যদি সেই বিশ্বাস করি মাননীয় স্পিকার, তাহলে আমি আপনাদের অনুরোধ করতে চাই, আমার অনেক কথা আছে, অনেক কথা বলতে চাই, কিন্তু মানুষকে সময়ের অভাবে আছে। জঞ্জাল পাড়ি দিয়ে আসছি আমরা। তো মাননীয় স্পিকার, একটা মোপাসার গল্প বলতে চাই। হাঁসের বাচ্চাদের নিয়ে মোপাসা, মানে গল্প, একটা ছোট্ট গল্প। বাচ্চাদের নিয়ে মা গেলেন প্রথম পশ্চিম পাশে, গিয়ে দেখলেন সূর্য অস্ত যায়। সূর্য অস্ত দেখালেন বাচ্চারা বলছে আমার মা আমাদের সূর্য অস্ত দেখালেন। তারপর নিয়ে গেলেন উত্তর দিকে কুয়াশা আসে, ঠান্ডা আসে, শীত আসে, আমরা শীত দেখলাম। তারপর আসলেন দক্ষিণ দিকে, ঝড় ঝান্ডা বিক্ষুব্ধ সাইক্লোন সব দেখলাম। এরপর আসলাম পূব দিকে দেখে লাল সূর্য উঠে। মাননীয় স্পিকার, আমাদের তারেক রহমান সাহেব পশ্চিম দিকে গেছেন, আগে দেখছেন, মানে পিতা নামক সূর্যটার মৃত্যু দেখেছেন। তিনি পিতা নামক সূর্যের মৃত্যু দেখেছেন, পিতা নামক সূর্যের মায়ের অস্ত দেখেছেন, মায়ের মৃত্যু দেখেছেন, ভাইয়ের মৃত্যু দেখেছেন। তারেক রহমান সাহেব আসলেন উত্তর দিকে, আর দেখলেন সেই 111, তার কাঁধে বসল। তারেক রহমান গেলেন দক্ষিণ দিকে, দেখলেন অত্যাচারে আমার ভাইয়েরা সবাই জর্জরিত, দেশ জর্জরিত, নিজে জর্জরিত, সকল মানুষ শেষ হয়ে গেছে, নিঃশেষের জায়গায় দাঁড়িয়েছে, এমন একটা দেশ তিনি দেখলেন। সেই দেখার পর তিনি আসলেন পূব দিকে। আজকে আমরা পূবের সূর্যে, আজকে আমরা নতুন সূর্য উঠতে দেখছি। আমি বন্ধুদের সকলকে আহ্বান করতে চাই, সেই সূর্যটাকে আমরা কি উঠতে দেব, নাকি আমরা আবার অন্ধকার করিয়ে দেব? আমি মাননীয় আমার নেতা, তিনি বলেছেন সকলের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা আমিও চাই মাননীয় স্পিকার। চিফ হিসেবে তো আমার অনেক দায়িত্ব থাকে, আমি দৌড়দৌড়ি করি, এটা ঠিক আছে, কিন্তু আমি চাই এই সূর্যটাকে কি আমরা আবার ডুবিয়ে দেব? আমি আমার বিরোধী আমার সকল সংসদ সদস্যের বক্তব্য শুনেছি, আমরা এইখান থেকেও বলি, ওখান থেকেও বলি। আচ্ছা ধরেন ব্যাডমিন্টন খেলা, এই পেজ দিয়ে বল মারলাম, ওই পেজ দিলেন, ওই পেজ দিয়ে বল মারলে এই পেজ দিলাম, ফাইনালি বল কারো কোর্টে পড়লো, আর এক পক্ষ জিতে গেল। আমরা কি সেই টেনিস কোর্ট? আমরা টেনিস কোর্ট কিনা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা এই গণতন্ত্রকে কতদূর নিয়ে যেতে চাই? আমরা এই গণতন্ত্র কি এইখানে শেষ করতে চাই, না 5 বছর টানতে চাই, এরপরেও টানতে চাই? আমরা ওই চেয়ারে বসে আছেন, কালকে এইখানে তো বসতে পারি, আমরা ওইখানেও বসতে পারি, কিন্তু আমরা কি সেই সুযোগে কেউকে সুযোগ করে দেব, যে সুযোগে আর একজন এসে এইখানে চেয়ার দখল করবে, তারপর আপনাকেও ফাঁসি দেবে, আমাকেও ফাঁসি দেবে? আমরা কি চাই তা? আমরা যদি না চাই, তাহলে আমাদের অনেক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে, অন্য কেউ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত হবে না। আমি আপনাকে টন্টিং করে কথা বলতে পারি, আমি আমার পোকিং করতে পারি, আপনি আমাকে পোকিং করতে পারেন। আমি বলবো যে আপনি এই ছিলেন, আপনি বলবেন আমি ওই ছিলাম। সমাধান কি? সব ফসল হলো কি? শেষ করতে কি হলো? ক্ষুধাতুর শিশু চায় না কিছু, চায় দুটো ভাত, একটু নুন, 3 দিন ধরে খাইনি বাঁচা, কচি পেটে তার জলে আগুন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই মানুষগুলোকে বাদ দিয়ে, আপনি রাজনীতি করবেন, আমি রাজনীতি করি? কী রাজনীতি আমাদের? আমরা কি রাজনীতি করি? গ্রামের মানুষ একটু ভালো করে বাঁচতে চায়, তার গণতন্ত্র কি? যিনি রিক্সা চালায় তার গণতন্ত্র হলে তার সাইকেলটা যেন ভালো থাকে, সে যেন 200 টাকা আয় করতে পারে, 500 টাকা আয় করতে পারে। যিনি কৃষক তিনি যেন তার ফসলের দাম পায়, ফসল যেন ফলাতে পারে। যিনি মজুর তিনি যেন ফলাতে পারে, যিনি মুটে, কামার, কুমার, তাঁতি, কর্মকার, স্বর্ণকার, সকল কোশ্চেনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এইটাই দেশ, এইটাই গণতন্ত্র। আমরা সেই গণতন্ত্রকে লালন করতে চাই।
সেই গণতন্ত্রকে আমরা সামনে নিয়ে আসতে চাই। সেই গণতন্ত্রের কাফেলায় আপনার যাত্রী হবেন, আমিও যাত্রী হতে চাই। সেই গণতন্ত্রের বৈঠা ধরবেন উনি, আমাদের এই সামনের নেতা মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সবাই যে দাঁড়বাই সেই গণতন্ত্রের তরিতে নিয়ে যাব, শেষ কাজে নিয়ে যাব। এটা আমি চাই, আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। মাননীয় স্পিকার, মাননীয় চিফ হুইপ, আপনারও কি সময় লাগবে? আচ্ছা, 3 মিনিটের মধ্যে শেষ করে ফেলেন, আমরা আরেকজন বক্তার বক্তব্য শুনবো। 3 মিনিটস প্লিজ। আপনি তো এমনি সময় আছে, এরপর তো নামাজে আজান দিবে, কাজে না, তারপরে আমরা নামাজ আমরা একটা বিশেষ শেষ করবো, এর আগে আরেকজনকে যাব আমরা। প্লিজ 3 মিনিট। আমি কথা শেষ করি নাকি কথা বলবো? আচ্ছা যান, তাহলে 5 মিনিট দিলাম, 5 মিনিট দেন ওনাকে প্লিজ, 5 মিনিটস। আচ্ছা মাননীয় স্পিকার, মাননীয় নেতা বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই। আমাদের কি কোনো সংখ্যালঘু আছে আদৌ? মাননীয় নেতা কেন বলেছেন এই বিষয়টা আমরা অনুধাবন করবো। অর্থাৎ আমাদের রিফট ক্লিভেজ, আমাদের বিভাজনটাকে কমিয়ে আনার চেষ্টা করেছেন। আমরা বিভাজনটাকে কমিয়ে এনে ঐক্যবদ্ধ হব। আজকে মাননীয় স্পিকার, আজকে সংখ্যালঘু যারা আমরা একই কাফেলায় আছি। আমাদের এইখানে নেতা আপনারা জানেন, ইমাম মুয়াজ্জিম সহ সকল ধর্মীয় উপাসনালয়দের পুরোহিতগণদের, প্রধানগণদের সম্মানিত করেছেন অর্থ দিয়ে, সরকারি অর্থ দিয়ে, এই প্রথমবারের মতো। মাননীয় স্পিকার, আমরা ঐক্যবদ্ধ হয়েছি কোনো এক সময়। আমি তো সময়ের দিকে তাকাই নাই, আমি না তাকাই থেকে বলছি, আমি না তাকাই যতক্ষণ পারি চেষ্টা করব। মাননীয় স্পিকার, আমরা কেউ প্লট নেব না, এই সিদ্ধান্ত নিলাম। এই সিদ্ধান্তটা কার জন্য নিচ্ছি? আমরা প্লট পেলে তো ব্যক্তিগতভাবে লাভই হইতাম, কিন্তু প্লট নেব না। কেন নেব না? জাতীয় স্বার্থে প্লট নেই, সিদ্ধান্ত নিয়েছি সেই কারণে। আমরা গাড়ি নেব না, সিদ্ধান্ত নিলাম কেন? ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা জাতির মঙ্গল চাই। আমরা তেল গ্যাস নিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা যে প্রস্তাব দিলেন, সাথে সাথে আমার নেতা সামনে বসা তিনি সিদ্ধান্তটা গ্রহণ করলেন যে আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করতে চাই। মাননীয় স্পিকার, এই ইম্প্যাক্টটা আপনাদের বলতে চাই। আমরা যখন ভালো কথা বলবো, সবাই ঐক্যবদ্ধ হবো, ইম্প্যাক্ট হবে এরকমের যে দেখুন, যে একটা হাহাকার হইচই ছিল তেল নিয়ে, দেখেন আমরা সবাই একত্রিত হয়েছি, শুধু একটিমাত্র নিউজ আমরা একত্রিত হয়েছি, বাইরে হাহাকার কমে গেছে। কমে নাই বিরোধী দলীয় নেতৃবৃন্দ? আপনারা বললেন বাইরে হাহাকার কমে গেছে। আমাদের যদি ঐক্যবদ্ধ না হয়, আমরা বললাম এইটা করেন ওইটা করেন, আমি তো অনেক কাগজপত্র নিয়ে এসেছি, নেই জুলাই সনদে আমি কথা বলতে পারি, এখানে আছে, আমি বলতে চাই না, এটা বলতে চাই না। আমরা শুনলেন সনদে, আচ্ছা সনদ আমার কাগজে লেখা থাকবে, কাগজে আমার সনদ আছে, আমি যে ভাত না খেয়ে আছি তার কি হবে? সেই ব্যাপারে আপনারা কথা বলেন। মাননীয় স্পিকার, এই সংসদে যেহেতু সময় কম, আমি অ্যাজ চিফ হুইপ, আমি ভালো করেছি না মন্দ করেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি সংসদটা প্রাণবন্ত হোক, কার্যকর হোক। আমার মাননীয় নেতা বলেছেন সংসদ প্রাণবন্ত নয়, প্রথম করবেন কার্যকর, তারপর করবেন প্রাণবন্ত। সংসদ যদি কার্যকরী না হলে তার প্রাণবন্ত হয়ে লাভ কি? আমি খুব হাসলাম, গাইলাম, গান গাইলাম, মমতাজ গান গাই গেছে, কিন্তু সংসদ কার্যকর নয়। মাননীয় ইয়েস, সংসদ কার্যকর করার জন্য নেতা নির্দেশ করেছেন। যে কথা আমি প্রথম থেকে বলি, সবসময় বলি, সংসদ আমরা কার্যকর করব, জাতীয় সকল সমস্যাকে আমরা এখানে নিয়ে আসব, তার সমাধান করার যৌক্তিক চেষ্টা করব। আপনার ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক, আমারও ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক। তারপর আমরা একটা জায়গায় ঐক্যমত হব। কোন জায়গায়? দেশের মানুষের প্রশ্নে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের অভাবী মানুষগুলোর স্বার্থে। মাননীয় স্পিকার, সেই কারণে আমাদের, আমি যদি আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার মাধ্যমে মাননীয় সকল সদস্যদের কাছে একটু সময় দিতে পারি না, সময়কে আমারও কাটিল করতেছেন আপনি মাননীয় স্পিকার, এরকম গিলোটিনি পরে অনেকে বিপদগ্রস্ত হয়েছেন, আমি ক্ষমা চাচ্ছি সকলের কাছে, সেই সাথে বিরোধী দলের সকল নেতৃবৃন্দের কাছে ক্ষমা চাচ্ছি। আর একই সাথে মাননীয় স্পিকার, আমরা সংসদ বসেছি, লম্বা একটা সময় গেছে, 12 তারিখে সংসদ বসেছি, 13-14 তারিখে বন্ধ, 15 তারিখে একদিন খোলা ছিল, 15 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত বন্ধ, 29 তারিখে সংসদ বসেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, এই দুই ব্যক্তি অক্লান্ত পরিশ্রম করছেন আমার সাথে। সংসদের এইখানে সংসদের সচিব সহ অন্যান্য যারা কর্মকর্তাবৃন্দ, বিজি প্রেস, হোম এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি প্লাস আইন মন্ত্রণালয়, এই লোকেরা মাননীয় স্পিকার 5-7 দিন ঘুমাতে পারে না,
এর মধ্যে একটা ভুল হয়েছে, এটা ইনঅ্যাডভার্টেন্টলি ভুল হয়েছে, মানে মাননীয় স্পিকারের দেখার কারণে, এতগুলো বিল আনার কারণে সেই অনেক সময় স্বল্পতা হয়েছে, মাননীয় বিরোধী দলের বন্ধুরা আলোচনা করতে পারে নাই, আমি তার জন্য দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করছি তার জন্য। এবং আমি তারপরও তারা যে এই বিল পাশ করার ব্যাপারে সহযোগিতা করেছেন, আমি তাদের ধন্যবাদ দিই। মাননীয় স্পিকার, এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, ছোট্ট একটু কথা, সময় তো একেবারে নাই। মাননীয় স্পিকার, আমরা 133টি অধ্যাদেশ নিয়ে এসেছি। 33টি অধ্যাদেশের মধ্যে তখন আমরা বিরোধী দলের মধ্যে যারা ছিলেন তারা হইলেন মোহাম্মদ মুজিবুর রহমান, এই যে আমার সামনে বসা, মোহাম্মদ রফিকুল ইসলাম খান সামনে বসা আছেন, এবং নজরুল ইসলাম সাহেব, জিএম নজরুল ইসলাম, এবং আমরা ওনাদের রিকোয়েস্টে আরেকজনকে ইনভাইট করে নিয়ে এসেছিলাম, নাজিবুর রহমান পাবনা। মাননীয় স্পিকার, এইদের নিয়ে আমরা এই 31-33টি বিল নিয়ে বসছি। 133টি অধ্যাদেশ 5 দিনে সুরাহা করা পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না, তো বাংলাদেশে এই প্রথমে যদি কোনো রেকর্ড করে থাকে এটাই করেছে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি অনেকগুলো কথা তো বলতে চেয়েছিলাম, বলতে পারলাম না। এইখানে একটা বিষয় শুধু কথা বলবো, সংসদে এখনই, শব্দটা কিন্তু এখনই মাননীয় স্পিকার, বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নূতন। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা এগুলো পরে জেনে নিব আলোচনায়। মাননীয় সদস্য, এটা আমরা কার্যনির্বাহী উপদেষ্টা কমিটি আছে বিভিন্ন জায়গায়, আপনি 1 মিনিটে শেষ করবেন দয়া করে, প্লিজ। 1 মিনিট। মাননীয় স্পিকার, এই পয়েন্টটা আনছি এই কারণে যাতে আপনি 5 মিনিট সময় দেন, এই কারণে। মাননীয় স্পিকার, এই কথাটা সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে, এই বিলটা 2 তারিখে পার্লামেন্টে আসছে, এই রিপোর্টটা আমরা যাচাই বাছাই করে এই বিলগুলো পরবর্তীতে আনবো। এখানে দোষ ত্রুটিতে আমি নিজে আমার জ্ঞান বুদ্ধিতে আমি ওই বিষয়ে ওইখানে অনেক দীর্ঘদিন কাটিয়ে এসেছি, 8 বছর, আমি দোষ ত্রুটি দেখি না। এগুলো না আনলে নেক্সট সেশনে বা পরের সেশনে বলে আনেন না কেন? তারপর বাছাই বাছাই করেন কি, আলোচনায় ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং আছে। তা মাননীয় স্পিকার, আমি আমার এই সুযোগে আমি অনেক কথা বলতে চাইছিলাম, বা বলার সুযোগ হলো না। তো মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় সকল সংসদ সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় আমাদের নেতা, অত্যন্ত চৌকস এবং অনেক লার্নেড এবং অনেক এডুকেটেড মানুষ বিরোধী দলে আছে, আমি প্রত্যাশা করি এই সংসদ শেষ পর্যন্ত তার কার্যকর কন্টিনিউ